গল্প হরিয়ালি। গল্পটি লিখেছেন বাসুদেব চ্যাটার্জি। সবে ৮ মাস হলো বিয়ে হয়েছে অনন্যার। বিয়ের পর শ্বশুরবাড়িতে পা দিয়েই সে এটুকু বুঝেছে যে এই বাড়িতে তার শাশুড়ি মা করবী দেবীর ইচ্ছে ব্যতীত গাছের একটা পাতাও নড়ে না। শ্বশুরবাড়ির অবস্থা বেশ ভালো। বিরাট পারিবারিক ব্যবসা আছে। তার স্বামী ও শ্বশুরমশাই মিলে দেখাশোনা করেন। নিজস্ব অফিস আছে। শ্বশুরমশাই বাদলবাবু এমনিতে নির্বিবাদী মানুষ, সাথে পাঁচে থাকেন না, গিন্নি অন্ত প্রাণ। ওনার ছেলে অর্থাৎ অনন্যার স্বামী অর্ণব, সেও মা ছাড়া কিচ্ছু জানে না। অনন্যার শাশুড়ি মায়ের অনেক কিছুই অপছন্দ। তার মধ্যে সবচেয়ে অপছন্দ করেন খাবার নষ্ট করা। অল্প কিছু খাবার নষ্ট হলেই তেলে বেগুনে জ্বলে ওঠেন। দু চার কথা শুনিয়ে দিতেও ছাড়েন না। ভীষণ সাদামাটা জীবনযাপন করেন। আড়ম্বর একদমই পছন্দ নয় ওনার। এক কথায় ভীষণ হিসেবি মানুষ তার শাশুড়ি করবী দেবী। অবস্থাপন্ন পরিবারের সর্বময় কর্ত্রী হয়ে কেন যে মানুষটা এমন, কিছুতেই মাথায় ঢোকে না অনন্যার। এত বড় পারিবারিক ব্যবসা, তবুও নিজে ধান চালের কারবার করেন। শহরের বড় ব্যবসায়ীরা সেই সূত্রে বাড়িতে আসেন। তাদের সাথে ওনার দরদাম কষাকষি দেখে আশ্চর্য হয় অনন্যা। মানুষটাকে শ্রদ্ধা করতে ইচ্ছেই করে না। পারতপক্ষে এড়িয়েই চলে সে। এই ব্যাপারে অর্ণবকেও কিছু বলতে পারে না সে। মাকে নিয়ে কিছু খারাপ কথা বললে হয়তো সে মেনে নিতে পারবে না। তবে অনন্যাকে যেটা সবথেকে বেশি আশ্চর্য করে তোলে সেটা হলো, সবে এই কয়েক মাস হলো বিয়ে হয়েছে, এর মধ্যে শাশুড়ি মায়ের আকার ইঙ্গিতে অনন্যা বুঝতে পারে নাতি নাতনির মুখ দেখার জন্য তিনি ভীষণ উন্মুখ। তবে অনন্যা ঠিক করে রেখেছে আপাতত ৩ বছর চুটিয়ে জীবনটা উপভোগ করবে, তারপর ওই সব কিছু নিয়ে ভাবা যাবে। তবে অর্ণব কী চায় সেটা বুঝে উঠতে পারে না সে। ছোট থেকে অনন্যার রোজ ডায়েরি লেখার অভ্যাস। প্রতিদিনের ছোটোখাটো অনুভূতি ডায়েরিতে লিপিবদ্ধ করে সে। এখানে এসে অবধি তার শুধুই খারাপ অভিজ্ঞতা, এবং সেগুলোকেই লিপিবদ্ধ করে চলে সে। অদ্ভুত মানসিক টানাপোড়েনে অনন্যার সাথে অর্ণবের মানসিক ও শারীরিক দূরত্ব ক্রমশ বেড়েই চলেছে। একে অ্যারেঞ্জ ম্যারেজ, তার উপর শ্বশুরবাড়ির এই রকম পরিবেশ। অনন্যা বুঝতে পারে অর্ণবের সাথে তার সম্পর্কের সমীকরণটা এক ফোঁটাও দানা বাঁধেনি। একবার দম বন্ধ হয়ে আসে তার। আর এই সব কিছুর জন্য অনন্যা মনে মনে করবী দেবীকেই দায়ী করে। সবে শীত পড়তে শুরু করেছে। কিছুদিনের মধ্যেই হয়তো হাড় কাঁপানো ঠান্ডা পড়ে যাবে। রান্নাঘরের কাজ সামলে অনন্যা সবে একটু বিছানায় গায়ে এলিয়েছে, এমন সময় শাশুড়ি মায়ের প্রবেশ। কি হয়েছে বৌমা, এই অসময়ে শুয়ে আছো? শরীর খারাপ নাকি? যত ঢং, আদিক্ষেতার শেষ নেই। নিজের মনেই গজরাতে থাকে অনন্যা। না মা, এমনি একটু শুয়ে আছি, শরীর আমার ঠিক আছে, আপনাকে চিন্তা করতে হবে না। বলছি, তুমি তো এই বাড়িতে নতুন, তাই আমি নিজেই এলাম তোমায় বলতে। প্রতি বছর শীতকালে আমরা কয়েকদিনের জন্য দেশের বাড়িতে যাই। রথ দেখা, কলা বেচা দুইই হয়। ঘর বাড়ি দেখাশোনা আর পরিবারের সকলে মিলে বেড়াতে যাওয়া, দুটোই হয়ে যায়। এও এক ধরনের চড়ুইভাতি বলতে পারো। গেলেই সব বুঝতে পারবে। পরের সপ্তাহে আমরা রওনা দেব। দেশের বাড়ি মানে তো ওই গণ্ডগ্রাম, সেখানে নাকি চড়ুইভাতি। অনন্যার চোখে মুখে একরাশ বিরক্তি ফুটে ওঠে। কতদিন সেই গণ্ডগ্রামে কাটাতে হবে কে জানে। যদিও এ বাড়িতে তার ইচ্ছে অনিচ্ছের দাম কতটুকু বা আছে। অনন্যার বুঝতে অসুবিধা হয় না। শাশুড়ি মা তাকে এটা আদেশ করে গেলেন, যার নচ্চর হবার জো নেই। বাড়ির সদস্য বলতে অনন্যা, অর্ণব, শ্বশুরমশাই, শাশুড়ি মা এবং গৃহস্থলীর কাজে সাহায্যকারী রমাদি। বাড়ির স্করপিও গাড়িতে সহজেই এঁটে গেল এই কয়েকজন। ভোর 4:30 সময় রওনা হয়ে গেল তারা। বেশ খানিকটা দূরের রাস্তা, পৌঁছাতে সময় লাগবে। অনন্যা বসেছে একদম জানালার পাশে। জানালা দিয়ে ফুরফুর করে ঠান্ডা হাওয়া ঢুকছে গাড়ির ভেতরে। কি হচ্ছে বৌমা, ভোরবেলা ঠান্ডা হাওয়া গায়ে লাগালে শরীর খারাপ হবে যে। জানালার কাঁচটা তুলে দাও বৌমা। শাশুড়ি মায়ের আদেশে অনন্যা পুনরায় ভীষণ বিরক্ত। মুখে কিছু প্রকাশ না করে শাশুড়ি মায়ের কথা মতো জানালার কাঁচটা তুলে দেয়। কলকাতা ছাড়িয়ে গাড়িটা অনেকটা এগিয়ে গেছে। কলকাতার সেই ধোঁয়াশা মাখা আবছা আকাশ কোথায় উদাও। আকাশটা এখন ঝকঝকে নীল। কেউ যেন অতি যত্নে ঘষে ঘষে আকাশকে নীলাভ করে তুলেছে। দেখলেই মন প্রাণ জুড়িয়ে যায়। এই প্রথম অনন্যার চোখ মুখে একরাশ প্রশান্তি। দেশের বাড়ি পৌঁছাতে দুপুর হয়ে গেল।
নাতি দীর্ঘ জার্নিতে সকলেই অল্প বিস্তর ক্লান্ত। দেশের বাড়িটা পুরনো দিনের দোতলা, ওপর নিচ মিলিয়ে অনেক কটা ঘর, সামনে বেশ বড় উঠোন। উঠোনটা একটু ছাড়িয়ে একটা পুকুর, শান বাঁধানো ঘাট। উঠোনের একদিকে একটা লম্বা হলঘরের মতো গোয়ালঘর, সেখানে সারি সারি গরু রয়েছে। অনন্যা এই প্রথম এসবের সাথে পরিচিত হচ্ছে। ভিতরের খারাপ লাগাটা এখন অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। এখানে আসার কথা শুনে যতটা নিরাশ হয়েছিল, এখন সেই উপলব্ধিটাও উদাও। একটা অদ্ভুত ভালো লাগা তাকে পেয়ে বসেছে। ধকল কাটিয়ে ওঠা আর আয়োজনের কারণে 2 দিনের বিশ্রাম। 2 দিন পরে সেই কাঙ্ক্ষিত চড়ুই ভাতি। সারাদিন ধকল গেছে। রাতের খাওয়া দাওয়া শেষে সকলেই তাড়াতাড়ি শুয়ে পড়ে। কলকাতা থেকে এখানকার ঠান্ডা যে কয়েক গুণ বেশি, সেটা রাত্রিবেলায় বুঝতে পারল অনন্যা। মোটা ব্ল্যাঙ্কেট গায়ে জড়ানো, তবু তীব্র ঠান্ডা তাকে কাঁপিয়ে দিচ্ছে পুরো। সকালবেলা শাশুড়ি মায়ের সাথে প্রাতঃভ্রমণে বেরিয়েছে অনন্যা। ছোট্ট নদী ঈশানী তীর তীর করে বয়ে চলেছে। টলটলে জল। এককালে নাকি নদী বেশ চওড়া ছিল, এখন ছোট সোঁতার আকার নিয়েছে। সকালে কত নাম না জানা পাখির কিচিরমিচির আওয়াজ। বিভিন্ন গাছের উপস্থিতি স্থানটাকে আরও মনোরম করে তুলেছে। ছোট থেকে শহরে বড় হওয়া অনন্যা এমন সবুজের সমারোহ আগে দেখেনি কোনো দিন। 2 চোখ ভরে দেখে চলেছে সে। শাশুড়ি মাকে জিজ্ঞেস করে প্রত্যেকটা গাছের নাম জেনে নিচ্ছে। এখানেই নাকি অনুষ্ঠিত হবে তাদের চড়ুই ভাতি। পরদিন সকালে অনন্যা বুঝতে পারল নতুন পরিবেশে এসে শরীর খারাপ বাঁধিয়ে ফেলেছে সে। অসহ্য মাথা যন্ত্রণা, তার সাথে হালকা জ্বর। করবী দেবী উদ্বিগ্ন। বেশ কয়েকবার খবর নিয়ে গেলেন অনন্যার। খবর গেল গ্রামের অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তার পাঁচু অধিকারীর কাছে। খাতা কলমে অবশ্য কোনো ডাক্তারি ডিগ্রি নেই তার, তবে অভিজ্ঞতায় পরিপূর্ণ। পাঁচুবাবুর পাঁচন খেয়ে বিকেলের দিকে প্রায় সুস্থ অনন্যা। অনন্যা শিয়রের কাছে বসে তার মাথায় হাত বোলাতে বোলাতে করবী দেবী বললেন, কালকের প্রোগ্রাম তাহলে ক্যান্সেল করে দিচ্ছি মা। আগে তুমি সুস্থ হও, তারপর না হয় সেসব হবে। শাশুড়ি মায়ের মমতাময়ী রূপে অনন্যার হৃদয় আর্দ্র। না মা, কোনো দরকার নেই, আমি এখন ভালো আছি। কাল সকালের মধ্যে শরীর একদম পুরোপুরি সুস্থ হয়ে যাবে, আপনি চিন্তা করবেন না। অনন্যার মনের জোর আর পাঁচুবাবুর পাঁচনের কেরামতি দুটোই অসাধারণ মেলবন্ধনে পরের দিন সকালে অনন্যা পুরোপুরি সুস্থ। 7 সকালেই সকলে হাজির নদীর তীরে। বড় বড় প্রমাণ সাইজের কয়েকটা উনুন, ইতিমধ্যে তাতে রান্না চড়ে গেছে। সকলে হাতে হাত লাগিয়ে কাজ করে চলেছে। কেউ সবজি কাটছে, কেউ নদী থেকে জল নিয়ে আসছে, কেউ বাসনকোসনগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে রাখছে। সকলের চোখে মুখে উৎফুল্ল বিরাজমান। অনন্যাকে সবথেকে বেশি যেটা অবাক করেছে সেটা হলো লোক সমাগম। এটা তো তাদের ফ্যামিলি পিকনিক, তাহলে এত লোক সমাগম কেন? ভিড়ভাট্টা তার একদম পছন্দ নয়। সুযোগ বুঝে অর্ণবকে পাকড়াও করে সে। এসবের মানে কি? শুনেছিলাম তো চড়ুই ভাতি হবে আমাদের পরিবারের কয়েকজনকে নিয়ে। আরে বাবা, সব কিছু শোনার মতো অনেক সময় তুমি পাবেই, এখন আপাতত চুপ করো। মেলা কাজ পড়ে আছে আমার। অনন্যাকে সেভাবে পাত্তা না দিয়ে অর্ণব হাওয়া। অনন্যা এতদিন দেখে এসেছে গ্যাস ওভেনে রান্না হওয়া। এখানে অভিজ্ঞতা একেবারে ভিন্ন। বড় বড় চুলোতে কাঠের আগুনে রান্না হচ্ছে। বড় বড় হাঁড়ি কড়াই। শাশুড়ি মা তদারকিতে ব্যস্ত। সকালে জলখাবার বেগুনি আর মুড়ি, এটাও অনন্যার কাছে নতুন। কলকাতাতে থাকলে নাস্তা বলতে ব্রেড বা কর্নফ্লেক্স। শালপাতা ঠোঙা বানিয়ে তাতে মুড়ি ঢেলে এক হাতে ঠোঙা ধরে সবাই দিব্যি খেয়ে চলেছে। তাদের দেখা দেখি অনন্যাও বেশ কয়েকবার কসরত করতে গিয়ে ডাহা ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে। তার এরূপ অবস্থা দেখে মুশকিল আসান হয়ে শাশুড়িমা এগিয়ে এলেন। দক্ষ হাতে নিপুণ শিল্পীর মতো শালপাতার ঠোঙা বানিয়ে অনন্যার হাতে ধরিয়ে দিলেন। বেগুনি দিয়ে খানিকটা মুড়ি মেখে মুখে দিয়ে দেখে অনন্যা, না, খেতে খারাপ না, বরং বেশ ভালোই। কড়াইয়ে মাংস ফুটছে, সুন্দর ঘ্রাণ চারদিকে ছড়িয়ে পড়েছে। আড়ষ্টতা কাটিয়ে অনন্যা এখন নিজেকে অনেকটা মানিয়ে নিয়েছে এই পরিবেশে। সেও চড়ুই ভাতির মজা নিতে ব্যস্ত। দুপুরের মেনু হলো ভাতের সাথে বেগুন ভাজা, আলু পোস্ত, বাঁধাকপির সবজি, খাসির মাংস। যারা মাংস খাবে না তাদের জন্য কাতলা মাছের কালিয়া, টমেটোর চাটনি আর পাঁপড়। পোস্ত ছাড়া সমস্ত কিছুই নাকি এই গ্রামের খেতেই উৎপন্ন, নির্ভেজাল জিনিস সব। লম্বা জায়গা জুড়ে পাত পেরে সবাই খেতে বসেছে। গ্রামের কিছু মানুষের সাথে অনন্যার শ্বশুর শাশুড়ি স্বামীও খাবার পরিবেশন করছে। তাই দেখে অনন্যাও বেশ উৎসাহিত। সেও চায় তাদের সাথে ভিড়তে। শাশুড়ি মাকে বলতেই, তুমি কি পারবে বৌমা?
হ্যাঁ মা, নিশ্চয়ই পারবো। আপনারা যখন পাচ্ছেন তখন আমি পারবো না কেন? অনন্যার উৎসাহ তখন তুঙ্গে। কোমরে শাড়ির আঁচলটা জড়িয়ে পাকা গেন্নির মতো অনন্যা খাবার পরিবেশন করে চলেছে। পরিশ্রমের কারণে কপালে জমে থাকা বিন্দু বিন্দু ঘাম হাতের তালুর উল্টো পিঠ দিয়ে মাঝে মাঝে মুছে নিচ্ছে সে। অনন্যার এই নতুন রূপ অর্ণব দেখে চলেছে মুগ্ধ নয়নে। এই রূপে অনন্যাকে দেখে বাদলবাবু খানিক আশ্চর্য। তোমার বৌমার যে একদম নতুন রূপ দেখছি করবি। নতুন রূপের কি আছে? একদিন সবাই নতুন থাকে, সময় তাদেরকে পরিণত করে তোলে। একদিন তো ওকেই সব কিছু বুঝে নিতে হবে। সেটা যদি এখন থেকেই শুরু হয় ক্ষতি কী? করবী দেবীর যুক্তি। খাবার খেতে বসে মুখে দিতে গিয়ে অদ্ভুত একটা ধোঁয়া গন্ধ নাকে এসে লাগে অনন্যার। নাক কুঁচকে ওঠে। অনন্যার অবস্থা অর্ণব বুঝতে পারে। তাকে অভয় দেয় সে। খেয়ে দেখো, খেতে খুব ভালো লাগবে। তোমাদের ওই গ্যাস ওভেনে রান্না থেকে ভালো ছাড়া মন্দ হবে না। দ্বিধা সংকোচ কাটিয়ে প্রথম গ্রাস মুখে তোলে অনন্যা। অর্ণবের কথাই ঠিক, ভীষণ টেস্টি। অন্য দিনের তুলনায় আজ খানিকটা ভাত বেশিই খেয়ে নেয় সে। খাবার পর ঈশানীর পাড়ে মাদুর বিছিয়ে সকলের একসাথে আড্ডা, গল্পগুজব, সুখ দুঃখের খবর দেওয়া নেওয়া। বিমলবাবুও করবী দেবীকে ঘিরে বসে আছেন প্রতিটি মানুষ। মানুষগুলোর তাদের প্রতি যে কি ভীষণ শ্রদ্ধা সেটা পরিলক্ষিত হয়। সন্ধ্যায় সকলে ফিরে আসে। বাড়িতে এসে অর্ণবকে পাকড়াও করে অনন্যা। এবার তোমাকে বলতেই হবে। কি বলবো সেটা তো বলবে। এই যে তোমাদের চড়ুই ভাতির ইতিহাস। ছেলেবেলায় আমরাও চড়ুই ভাতি করেছি, তবে এরকম না, কয়েকজন বন্ধু মিলে। কখনো স্কুল থেকে বা কলেজ থেকে, বা কখনো টিউশন ব্যাচ থেকে। কিন্তু এ যে দেখছি তোমাদের একেবারে মিলন মেলা। বাহ, দারুণ নামটা বলেছে তো। একদম উপযুক্ত নামকরণ করেছ। ইয়ার কি ছাড়ো, এবার বলতেই হবে তোমাকে। অনন্যা, তুমি হয়তো সব কিছু দেখে অবাক হচ্ছ, কিন্তু আমরা প্রতি বছর এটা দেখেই অভ্যস্ত। প্রয়োজনে হয়তো কলকাতায় থাকতে হয় আমাদের, কিন্তু শিকড়ের টানটা ভীষণভাবে অনুভব করি। একসময় এখানকার জমিদার ছিলাম আমরা। আমার দাদুর বাবা ছিলেন ভীষণ প্রজাবৎসল। তিনি শুরু করেছিলেন তোমার এই মিলন মেলা। এখনও সেই পরম্পরা চলে আসছে। কলেবরে বরং দ্বিগুণ হয়েছে। প্রতি বছর এই সময় ঈশানীর পাড়ে আমরা মিলেমিশে একাকার হয়ে যাই। এই বিশাল কর্মযজ্ঞের জন্যই মায়ের ধান চালের কারবার আর আড়ম্বরহীন জীবনযাপন, যেগুলো হয়তো তোমাকে ভীষণ অবাক করেছে। এই সমস্ত খরচ মা নিজে বহন করেন, এমনকি বাবার কাছ থেকেও কোনো সাহায্য নেন না। চড়ুই ভাতির পরেও কয়েকটা দিন এখানে কাটিয়ে পুনরায় কলকাতায় ফিরে যাই আমরা। আবার অপেক্ষায় থাকি একটা বছরের। সব কিছু শোনার পর অনন্যা স্তম্ভিত। সত্যি, আমরা কত তাড়াতাড়ি একটা মানুষকে বিচার করে ফেলি। যার বাইরেটা এমন কঠিন, তার ভেতরে এমন স্নেহের অন্তঃসলীলা ফল্গুধারা বইছে, তা কি সে ভাবতে পেরেছিল? পরের দিন বিকেলে গ্রাম পরিদর্শনে অনন্যা, অর্ণব এবং বুধিয়া, মানে অর্ণবদের এখানকার বাড়ির কেয়ারটেকার। মুখ থেকে সবসময় কি একটা গন্ধ বেরোয়। অর্ণবকে জিজ্ঞাসা করতে সে বলেছে ওটা নাকি মহুয়ার গন্ধ। এখানকার গ্রামের মানুষের খুব প্রিয় পানীয় ওটা। ওতে নাকি নেশা হয়। সত্যি অপূর্ব জায়গাটা। যত দেখছে ততই অবাক হচ্ছে অনন্যা। গোধূলির রক্তিম আকাশ সব কিছুকে আরও মোহময় করে তুলেছে, ঠিক যেন কোনো সুনিপুণ শিল্পীর ক্যানভাস। চারদিক দিগন্তজোড়া বিস্তৃত খোলা মাঠ। নতুন করে হাল দেওয়ার কাজ শুরু হয়েছে। ওরা ওখানে কি করছে বুধিয়া? কৌতূহলী অনন্যা। বোরো ধান লাগানো হবে, তার ব্যবস্থা চলছে গো বৌদিমণি। বর্ষাকালে আমন ধান, আর এখন বোরো। এই ধান চাষকে আমাদের এখানের ভাষায় কি বলে জানো বৌদিমণি? কি বলে? হরিয়ালি। শব্দটা এই প্রথম শুনল অনন্যা। অনন্যার কানের কাছে মুখটা নিয়ে এসে ফিসফিস করে বলে ওঠে অর্ণব, বুঝলে না, হরিয়ালি মানে বীজ বপন। অর্ণবের ইঙ্গিতটা বুঝতে অসুবিধা হয় না অনন্যার। কটমট করে তাকিয়ে থাকে সে অর্ণবের দিকে। এগিয়ে চলে তারা। সারি সারি খেজুর গাছে মাটির কলসি ঝুলছে। বুধিয়াকে জিজ্ঞেস করতেই জংধরা দাঁত বের করে ফিক করে হেসে ফেলে। এগুলো তো খেজুর গাছ বটেক, গ্রামের লোক হাঁড়ি টাঙাই রাখিছে। এই খেজুর রস থেকে খেজুরের গুড় তৈয়ার হয়, লবাত তৈয়ার হয়। ওটাই তো নলেন গুড়। খেজুর রস যারা সংগ্রহ করে তাদের তো শিউলি বলে, তাই না বুধিয়া? এ তো সব জানি নাই বৌদিমণি, তবে ইরা
মাঝরাতে নজর রাখতে আসে। খেজুর রস চুরি হয় কি না? এই গ্রামেও চোরের উপদ্রব? ভিন গাঁয়ের লোক আসে গো, রেশারেশি আছে না? সন্ধ্যা অতিক্রান্ত হয়েছে, চারদিকে অন্ধকার নেমে আসছে। আকাশে একটা দুটো করে তারার উদয় হচ্ছে। হঠাৎ ভেসে আসে কারো দরাজ গলার গান। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। এখন কে গাইছে বুধিয়া? ওটা তো পাগলা বুড়ার গান বটেক। দিনরাত গায়েই চলে। নদী যখন অনেক বড় ছিল তখন খেয়া পারাপার হতো। এই পাগলা বুড়া খেয়া পারাপারের কাজ করত আর গান গাইত। এখন তো নদী মজিয়ে গেছে, সকলে হেঁটেই নদী পারাপার করে, খেয়ার আর প্রয়োজন হয় না। তবে বুড়া এখনও একই রকম রয়ে গেছে। দিন নাই রাত নাই, বুড়ার ওই এক ব্যামো, গান গাওয়া। গানের কথা কটা অনন্যার হৃদয়ে প্রতিধ্বনিত হয়ে চলেছে। হৃদয়ের অভিধানের পাতাগুলো সযত্নে উল্টে চলেছে সে। তুমি বন্ধু কালা পাখি, এইটা যে তারই হৃদয়ের কথা, গাইছে শুধু পাগলা বুড়ো। ওটা কি ভাটিয়ালি গান? শুনে বুধিয়া মুখে অর্থপূর্ণ হাসি। অনন্যা বুঝতে পারে ভাটিয়ালি শব্দটার সাথে বুধিয়ার পূর্ব পরিচিতি নেই। আগামীকাল তারা কলকাতা ফিরে যাবে। এই কয়েকদিনে অদ্ভুত একটা বন্ধনে জড়িয়ে গেছে অনন্যা। শুধু মনে হচ্ছে এখানেই যদি বাকি জীবনটা কাটিয়ে দিতে পারত। এই চড়ুইভাতি তার জন্য নিয়ে এসেছে এক অন্য রকম প্রাপ্তি। নিজেকে নতুন করে খুঁজে পেয়েছে সে। সকলের সাথে প্রাণ ভরে বাঁচাতে যে এত আনন্দ আগে জানা ছিল না। আর এখানে আসার পর অর্ণবকে কখনো নদীর তীরে, কখনো জঙ্গলের ছায়াপথে, কখনো আবার দিঘির শান বাঁধানো সিঁড়িতে এত নিবিড় করে একান্ত কাছে পেয়েছে অনন্যা, অমৃতপাত্রে কানায় কানায় পরিপূর্ণ। তাদের সম্পর্কের সমীকরণটা এখন অনেক সহজ। ডায়েরিটা খুলে বসে অনন্যা। ডায়েরির যে কটা পাতাতে শ্বশুরবাড়ি নিয়ে তার খারাপ অভিজ্ঞতা লিপিবদ্ধ করেছিল সে কটা পাতা ছিঁড়ে গোলা পাকিয়ে জানলা দিয়ে ছুঁড়ে বাইরে ফেলে দেয়। এমন সময় অর্ণবের প্রবেশ। হাতে একটা বোতল। কৌতূহলী অনন্যা। ওই বোতলে কী আছে শুনি? আগে বলো, আজ ডায়েরিতে কী লিখছ তুমি? হেসে ওঠে অনন্যা। লিখিনি এখনো, লিখব। ভাবছি একটা গল্প লিখব। কিসের গল্প লিখবে? যদি বলি এই মিলন মেলার গল্প। গল্প না লিখে উপন্যাসও তো লিখতে পারো। উপন্যাস তো লিখব এক মহীয়সী নারীকে নিয়ে। তাই? হ্যাঁ গো, এখানে না এলে মায়ের এই অসাধারণ রূপটা আমি হয়তো কোনোদিন জানতেই পারতাম না। এমন মহান হৃদয় যে মানুষের, তাকে আমি মনে মনে কত অকথা কুকথা বলেছি। ক্ষমা চাওয়ার মুখ নেই আমার। তুমি যে সবটা বুঝতে পেরেছ, এটাই তো সব থেকে বড় প্রাপ্তি। সত্যি, সব কিছু হয়তো ওপরওয়ালা আগে থেকেই ঠিক করে রাখেন। এবার বলো, তোমার হাতে ওটা কিসের বোতল? মহুয়া। মহুয়া মানে বুধিয়া যেটা? হ্যাঁ গো, তবে আমি নতুন নাম দিয়েছি, মন মহুয়া। খানিক চলবে নাকি? এ মা গো, ছি! অনন্যার একদম কাজ ঘেঁষে আসে অর্ণব। অনন্যা, তোমাকে একটা কথা বলতে চাই। কি কথা বলবে শুনি? অনন্যার কানের কাছে মুখ এনে অর্ণব ঠোঁট দিয়ে কানের লতিটা স্পর্শ করে বলে ওঠে, হরিয়ালি। ইস, কি আহ্লাদ! এই তো সবে শুরু। না না, এত তাড়াতাড়ি নয়। হোক না এখানেই হরিয়ালি। এই স্মৃতি তাহলে আরও অক্ষয় হয়ে উঠবে। আজকে রাত হয়ে উঠুক সমর্পণের রাত। কিন্তু আমার যে ভীষণ ভয় করছে। কোনো ভয় নেই, আমি তো আছি। চলবে নাকি মহুয়া? ছোট্ট গ্লাসে খানিক মহুয়া ঢেলে অর্ণব এগিয়ে দেয় অনন্যার দিকে। অনন্যা মুখে দিয়ে দেখে খেতে খুব একটা খারাপ না, তবে অল্পখানিক পরেই শরীরে কেমন একটা ঝিম ধরা ভাব। সামনে উদল গায়ে অর্ণব, রোমশ বুকটা পুরো প্রকাশিত। অর্ণবের শরীরের পুরুষালী ঘ্রাণ অনন্যাকে আবেশিত করে চলেছে। অনন্যার ঠোঁট দুটো কম্পিত, অদ্ভুত উত্তেজনায় গলা শুকিয়ে কাঠ। অর্ণব জড়িয়ে ধরে অনন্যাকে। তার উষ্ণ দুই ঠোঁট দিয়ে অনন্যার কম্পিত ঠোঁট দুটোকে চেপে ধরে। অনন্যার হাতের উতলা আঙুলগুলো অর্ণবের মুঠোবন্দি এখন। অর্ণব পৌরুষ অনন্যাকে নির্ভুলভাবে উল্টে পাল্টে মেপে নিচ্ছে। বাইরে তখন পরিপূর্ণ চাঁদের থকথকে জ্যোৎস্না উঠোন জুড়ে হামাগুড়ি দিচ্ছে। শিউলিদের পায়ের শব্দ। হয়তো রাত পাহারা দিতে চলেছে তারা। ভেসে আসছে পাগলা বুড়োর দরাজ গলার ভাটিয়ালি গানের সুর। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি।
গভীর রাত্রির নিস্তব্ধতাকে পাতলা করে কারা যেন বলে উঠল, হরিয়ালি। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।